নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল গল্পে নীলাঞ্জনাতে সকলকে স্বাগত জানাই। পড়ছিলাম গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ডাইনির বাঁশি। আজকে শেষ অংশটুকু পাঠ করে শোনাব। গল্প পাঠ শুরু করার আগে ছোট্ট কয়েকটি কথা। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্প পাঠ ভালো লাগলে একটি লাইক দেবেন। শুরু করছি শেষ অংশটুকু। কিছুক্ষণ শুশ্রূষায় টুকু ধীরে ধীরে চোখ মেলিল। স্বর্ণ মুখের উপর ঝুঁকিয়া মৃদু স্বরে ডাকিল, টুকু। টুকু ফোপাইয়া কাঁদিয়া উঠিল। শুশ্রূষায় টুকু আরেকটু সুস্থ হইয়া উঠিল। স্বর্ণ চারিদিকে চাহিয়া টুকুকে কোলে লইয়া রাস্তায় নামিয়া পড়িল। রৌদ্রতপ্ত জনহীন পথ বাহিয়া সে টুকুদের বাড়ির দরজায় টুকুকে নামাইয়া দিয়া যেন চোরের মতো পলাইয়া আসিল। টুকু ডাকিল, কোনে? স্বর্ণ পিছন ফিরিয়া চাহিল না, ছুটিয়া আসিয়াই আপন ঘরের মধ্যে ঢুকিয়া পড়িল। তখন সে তৃষ্ণাতুর কুকুরের মতোই হাঁপাইতেছিল। রাক্ষসী মায়ের বুকের সেই অজগরটা তাহার বুকের মধ্যে সহসা আজ জাগিয়া উঠিয়াছে। ঘরখানা যেন ঘুরিতেছিল। কোনো রূপে গতরাত্রির বিশৃঙ্খল শয্যার উপর সে লুটাইয়া পড়িল। তারপর প্রবল কম্পে, দেহের বেদনায়, মাথার যন্ত্রণায় তাহার চেতনা লুপ্ত হইয়া গেল। যখন তাহার বেশ চেতনা হইল তখন প্রায় সন্ধেবেলা। পরের দিন সন্ধেবেলা। 24টি ঘণ্টা যে সে কেমন করিয়া তাহার কাটিয়া গেল সে নিজেও তাহা জানে না। জানেন এক অন্তর্যামী সর্বদর্শী। ঢক ঢক করিয়া এক ঘটি জল খাইয়া বিছানার উপর বসিয়া সে ধুকিতেছিল। মনের মধ্যে গতদিনের দ্বীপ্রহরের ঘটনাগুলো যেন আবছায়ার মতো ঘুরিতে ফিরিতেছিল। কিন্তু বিশ্বাস হইল না। তাই কি হয়? পাশেই শৈলদের বাড়ি। সে একবার ডাকিল, শৈল, অশৈল। কেহ সাড়া দিল না। স্বর্ণ আর ডাকিল না। ডাকিতে যেন তাহার ভয় হইতেছিল। সত্যিই যদি তাই হয়, শৈল যদি সেই কথাই বলে। সন্ধ্যা হইয়া আসে। শৈলর উচ্চকণ্ঠ একসময় শোনা গেল, দাদা, দাদা, সকাল সকাল খেয়ে নাও বাপু। শৈলর দাদা যতীন প্রশ্ন করিল, কেন রে বাপু, এত তাড়া কেন? আমাকে আবার মানুদের বাড়ি যেতে হবে। মানুর ছেলেটির কাল রাত্রি থেকে বড় জ্বর। আচ্ছা যাই, কিন্তু বাপু তুই আবার জ্বর ধরাস নে। ডেঙ্গু না ইনফ্লুয়েঞ্জা কি হচ্ছে? ডেঙ্গু না তোমার মাথা, ওই মাগির কাজ। তোমরা বাপু এর একটা বিহিত করো। গাঁয়ে ডাইনি হলে তো রক্ষে থাকবে না। কে রে বাপু? কেন? ওই যে পাশেই বাড়ি। টুকু তো জ্বরের ঘরে নামও করছে ওর। স্বর্ণের নিঃশ্বাস রুদ্ধ হইয়া আসিল। সে আপন অন্তরের মধ্যেটা যেন তন্ন তন্ন করিয়া অনুসন্ধান করিতে চাহে। হ্যাঁ, অন্ধকারের মধ্যে সে তো বেশ দেখিতে পাইতেছে। টুকুর দেহে রক্তাভা, দেহের মধ্যে রক্ত, সে তো বেশ দেখিতে পাইয়াছিল। তাল গাছের সেই উদ্গমনোদ্যত ফলভারতও দেখিয়াছে। শক্ত করিয়া মাটি ধরিয়া সে পাথরের মতো বসিয়া রইল। বুকের মধ্যে সদ্য জাগ্রত অজগরটা যেন ক্ষণে ক্ষণে ফোসাইয়া ফোসাইয়া উঠিতেছে। রাত্রি তখন কত কে জানে, তবে শুক্লা ষষ্ঠীর চাঁদ সবে অস্ত গিয়াছে। দিগন্ত আয়িত চন্দ্রের আভায় চারিদিকের অন্ধকারের মধ্যে একটি পাণ্ডুরতা। স্বর্ণ সন্তর্পণে দরজা খুলিয়া বাহির হইল। পথে নামিয়া সতর্ক পদক্ষেপে টুকুদের বাড়ির কানাচে চুপ করিয়া দাঁড়াইল। চারিদিকে নিস্তব্ধ। আকাশের বুক ক্রমশ প্রগাঢ় নীল হইয়া উঠিতেছে। স্বর্ণ কান পাতিয়াছিল। সহসা সৌরভীর গলা শোনা গেল, টুকু, টুকু। মানদা, আলোটা বাড়িয়ে দে তো। টুকু এমন করছে কেন? মুক্ত জানলা দিয়া আলোক রশ্মি অশ্বত্থ গাছটার মধ্যভাগে গিয়া পড়িল। স্বর্ণ আরও দেয়াল ঘেঁষিয়া দাঁড়াইল।
সৌরভীর গলা আবার শোনা গেল, তাই তো রে মানদা, টুকুর জ্বরটা যে খুব বেড়েছে মনে হচ্ছে। মানদা কহিল, এ কিচ্ছু নয় মা, ওই মাগির কাণ্ড, এ তুমি দেখো। সৌরভী ডাকিল, টুকু, টুকুর ভাই, আমায় ছেড়ে দে কোনে। টুকু বিড়বিড় করিয়া বকিতেছিল। মানদা কহিল, শুনছিস মা, শুনছিস আমার কপালে কি আছে মা গো? সৌরভী কহিল, নিতু ডাক্তার তো বললে ইনফ্লুয়েঞ্জা নাকি। মানদা সে কথায় কান দিল না। সে ডাকিল, টুকু, টুকু রে। টুকু বকিতেছিল, আমি ডাইনি, আমি কি করব? আমার সামনে এলি কেন তুই? স্বর্ণের পা দুইটা ঠক ঠক করিয়া কাঁপিতেছিল। সে ধীরে ধীরে কোনো রূপে বাড়ি আসিয়া উঠিল। বিছানায় শুইয়া স্বস্তি হয় না, বসিয়া সে থাকিতে পারে না। অস্থিরের মতো সে ঘরখানার মধ্যে ঘুরিয়া বেড়াইতেছিল। চোখ দিয়া অনর্গল অশ্রুধারা ঝরিয়া বক্ষবাস সিক্ত হইতেছিল। অতি মৃদু স্বরে সে আক্ষেপ করিতেছিল, টুকু, টুকুমণি, টুকু বর। মানদার একটা কথা সহসা তাহার মনে পড়িয়া গেল। ডাইনি রাত্রে চিৎকার করে আর ঘরময় বাট বয়ে বয়ে বেড়ায়। স্বর্ণ তাড়াতাড়ি বিছানায় শুইয়া সবলে বালিশটা আঁকড়াইয়া ধরিল। আবার কতক্ষণ পর নিশীথ নিস্তব্ধতা বিদীর্ণ করিয়া রোদন ধরিতে পল্লীখানি চকিত হইয়া উঠিল। স্বর্ণের বুকখানা ধরফর করিয়া উঠিল। সে দরজা খুলিয়া দাওয়ার উপর গিয়ে দাঁড়াইল। সম্মুখের প্রাচীর ঘেরা ওপাশে পল্লীপথ, পথে ক্রমশ লোকের সাড়া জাগাইয়া ওঠে। কে কহিল, কি ব্যাপার, কি ব্যাপার হে গোবিন্দ? গোবিন্দ কহিল, এই যে তোমাদের কাছেই যাচ্ছিলাম। মুখুজ্জেদের বউটি মারা গেল হে। কি রকম? মৃত সন্তান প্রসব করে। হঠাৎ? কাল ঝড়ের সময় পড়ে গিয়েছিল। কেউ বলছে তাই, কেউ বলছে। কি বলছে কেউ? এই নাম করছে স্বর্ণ হে। মুখুজ্জেগিন্নি বলছে ওরই কাজ। তাহলে তো বড় বিপদ হলো। আবার এক্ষুনি ওদের বাড়িতে শুনলাম পালেদের টুকুকেও নাকি দৃষ্টি দিয়েছে। এই লোকটির সাড়া ক্রমশ মিলাইয়া যায়, আবার লোক যায়, কেহ আসে। ক্রমশ ক্রমশ পথ আবার নিস্তব্ধ হইয়া ওঠে। শুধু মুখুজ্জেদের বাড়ির শোকার্ত ক্রন্দনধ্বনি মর্মান্তিক হইয়া চারিদিকে ছড়াইয়া পড়িতেছিল। স্বর্ণ অন্ধকারে আপন আঙ্গনে অস্থির পদে ঘুরিয়া বেড়াইতেছিল। সহসা আপন মনেই কহিল, আমি কি করব? এলো কেন আমার সামনে? আবার পদচারণা করিতে করিতে ঊর্ধ্বমুখে অন্ধকার আকাশপানে চাহিয়া হা হা করিয়া চিৎকার করিয়া ওঠে। হাসি কি কান্না বোঝা যায় না। ওদিকে শোকার্ত পরিবারটির বিলাপ মুখর কণ্ঠ ক্লান্ত হইয়া ধীরে ধীরে ক্ষীণ হইয়া আসিতেছিল। কখনো কখনো একেবারে নিস্তব্ধ হইয়া যায়। ইন্দু পুকুরের ওপারে সহসা শব্দ উঠিল, ঠক ঠক ঠক। শবযাত্রার জন্য বাঁশ কাটা হইতেছে। দূরে পথচারী কুকুর একটা চিৎকার করিয়া উঠিল। স্বর্ণ চমকিয়া গভীর অভিনিবেশে কান পাতিয়া শোনে মানদার কণ্ঠ নয়, কুকুরের চিৎকার। ভোরের আকাশে শুকতারা দপদপ করিয়া জ্বলিতেছে। স্বর্ণ ক্লান্ত হইয়া বিছানায় গিয়ে গড়াইয়া পড়িল। সর্বাঙ্গে বেদনা, মাথার মধ্যে একটা আগুনের শিখা যেন দপদপ করিতেছিল। স্বর্ণ অচেতনের মতো অভিভূত হইয়া পড়িল। যখন আবার তাহার চেতনা হইল, তখন সূর্য অস্ত যায় যায়। দীর্ঘ বিশ্রামের পর শরীরটা যেন অনেকটা সুস্থ হইয়া উঠিয়াছে। দুইটা মুড়ি মুখে দিয়া স্বর্ণ দাওয়ার উপর আসিয়া বসিল। প্রাচীরের ওপারে পথে পদশব্দে স্বর্ণ অনুভব করে পথচারী যায় আসে। কলরবের মধ্যে কোনো কথা বেশ বোঝা যায় না। সে কয়েকবার বাহিরের প্রাচীরের গায়ে আসিয়া কান পাতিয়া কথোপকথন শুনিবার চেষ্টা করিল, কিন্তু যেন হতাশ হইয়াই বারবার ফিরিয়া গেল। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া যায়।
সময়ের পাখায় ভর দিয়া রাত্রি অগ্রসর হইয়া চলে। ক্রমশ গ্রাম নিস্তব্ধ হইয়া আসিল। দেখিতে দেখিতে সপ্তমীর চাঁদ ডুবিয়া গেল। বিষণ্ণ অন্ধকারের মধ্যে স্বর্ণ দরজা খুলিয়া কখন পথে নামিল। আজও আবার সে টুকুদের বাড়ির দিকে চলিল। পথে মুখুজ্জিদের দুয়ারের সম্মুখে স্বর্ণ একবার দাঁড়াইল। একটা কান্নার আবেগে বুকখানা তাহার মুহুমুহু কাঁপিয়া কাঁপিয়া উঠিতেছিল। কানের পাশে বাজিতেছিল মিষ্ট মৃদু ডাক একটা, মাসি। চোখের সম্মুখে ভাসিতেছিল চকিত নীরব হাসিটা। দীর্ঘশ্বাস ফেলিয়া স্বর্ণ অগ্রসর হইল। আবার আজ টুকুদের বাড়ির সেই কানাচে গিয়া দাঁড়াইল। টুকু কাঁদিতেছিল। না, এখনই। সৌরভী কহিল, সকাল হোক, বাঁশি কিনে দেব। টুকু কাঁদিল, না, কোনের বাঁশি, কোনের বাড়ি যাব আমি। মানদা রূঢ় কণ্ঠে কহিল, রাক্ষসীর নাম করবি তো খুন করে ফেলব। কোনে? ও সাতপুরুষের কোনে। তোমার মাথা যে খেতে বসেছিল সে অভাগী, ভাগ্যে খোড়াগুনিন ছিল, তাই বাঁচলি। স্বর্ণ আর দাঁড়াইল না। সে ধীরে ধীরে আসিয়া আপন দুয়ার বন্ধ করিয়া বিছানায় শুইয়া পড়িল। প্রভাতে উঠিয়া আপন ডালাটি লইয়া সে নাড়াচাড়া করিতেছিল, কিন্তু কি ভাবিয়া ডালাটি রাখিয়া দিল। শুধু একটি কি অঞ্চল তলে লুকাইয়া পথে বাহির হইয়া পড়িল। পাশ দিয়া পথিক চলিয়া যায়। গৃহদ্বারে লোকে কথা কয়। স্বর্ণ কাহাকেও চিনিতে পারে না। চোখ তাহার মাটি হইতে উঠিতেছিল না। টুকুদের দুয়ারে আসিয়া সে দাঁড়াইল। কয় মুহূর্ত পরে সে আবার চলিল। কিছু দূর গিয়া আবার সে ফিরিল। আবার টুকুদের দুয়ারে দাঁড়াইল। সাহস করিয়া একবার চকিতের জন্য সে এদিক ওদিক চাহিয়া দেখিল। তারপর অঞ্চল তল হইতে বাহির করিল একটি বাঁশি। দরজার পাশেই টুকুর খেলাঘর। স্বর্ণ হাত বাড়াইয়া বাঁশিটি সেই দিকে ফেলিয়া দিয়া নত চোখে আবার পথ ধরিল। নিস্তব্ধ দ্বিপ্রহরে বসিয়া স্বর্ণ আপন অদৃষ্টের কথা ভাবিতেছিল, আর রাক্ষসী মাকে তাহার অভিসম্পাদ দিতেছিল। সত্যিই তাহার বুকের মধ্যে জর্জর লোলুপ একটা ক্ষুধা হিংস্র অজগরের মতো অনিবার লক লক করিতেছে। টুকুকে আবার তেমনি করিয়া বুকে চাপিয়া চুম্বন করিতে চিত্ত তাহার উন্মত্ত অধীর হইয়া উঠিতেছে। কি কোমল টুকু! আকস্মাৎ নিস্তব্ধ দ্বিপ্রহরের উদাসীনতা ভাঙিয়া দূরে পথের বাঁকে একটি মিষ্ট ধ্বনি বাজিয়া উঠিল। পি পি পিউ পিউ। স্বর্ণ তাড়াতাড়ি ঘরের দুয়ার খুলিয়া দাওয়ায় আসিয়া দাঁড়াইল। ধ্বনিটি অগ্রসর হইয়া আসে, কিন্তু স্বর্ণ আবার ঘরের মধ্যে গিয়া বিছানায় মুখ গুজিয়া শুইয়া পড়িল। বাইরের দুয়ারে আসিয়া ধ্বনিটি থামিল। স্বর্ণ বালিশে মুখ গুজিয়া পড়িয়া রহিল। কিছুক্ষণ পর দুয়ারের ওপাশে বাঁশিটা পথে পথে বাজিতে বাজিতে দূরে চলিয়া গেল। গল্পপাঠ এখানেই শেষ হলো। শুনছিলেন গল্প ডাইনির বাঁশি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি দুটো ভাগে গল্পটি পাঠ করে শোনালাম। গল্পপাঠ যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে খুব ভালো থাকবেন।